10 বছরের ছোট্ট দেহে পুরুষের কামনার হাত বাচ্চাটিকে ভীতু করে দিয়েছে। ভয় মিশ্রিত কণ্ঠে সে বলে, আমি বাড়ি যাব। লোকটির মধ্যে সে কথায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে তার কামনার দৃষ্টিতে বাচ্চাটির দেহখানায় দেখছে। শিশুটি হয়তো সেই দৃষ্টির অর্থ বুঝতে পারেনি, পুরুষের চাহিদা বুঝে না। তবে তার ছোট্ট হৃদয় ভয় পাচ্ছে। ইজ্জত কি সে জানে না, তবুও ইজ্জতের ভয় তার মধ্যে দেখা দিচ্ছে। তার নিজের অজান্তে তার মস্তিষ্ক জানান দিচ্ছে পালাতে হবে, এখান থেকে তোমাকে পালাতে হবে। তার চোখগুলো সুযোগ খুঁজছিল, এখান থেকে পালানোর সুযোগ খুঁজছে। একটু সুযোগ পেলেই সে তার সদ্ব্যবহার করবে। বাচ্চাটির জন্য সেই সুযোগও আসে। তাকে রক্ষা করতে সেই সময় এসে উপস্থিত হয় তার আপা। বাচ্চাটি দৌড়ে তার আপাকে জড়িয়ে ধরে। তারপর বলে, আপা, দুলাভাই আমার গায়ে বাজেভাবে স্পর্শ করে। আমার ভালো লাগে না আপা, ভালো লাগে না আপা। বাচ্চাটির কান্না দেখে তার আপা নিজের স্বামীর দিকেই তাকায়। তার স্বামীও তার চোখের দিকে তাকায়। ময়না হাতে রামদা নিয়ে বের হয়। গায়ের শাড়িটি রক্তে পুরোপুরি লাল হয়ে গেছে। এমন রূপে ঘরের দরজা খুলে সে বের হতে আশেপাশের মানুষজন তাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। আধ ঘন্টা পূর্বে মোল্লা বাড়ির মধ্য হতে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গিয়েছে। সেটা শুনে মূলত সবাই এখানে এসেছে। এক প্রতিবেশী হতে অন্য প্রতিবেশীর কানে কথাটি দ্রুত ছড়িয়ে যায়, যার ফলে সবাই একে একে এসে এখানে ভিড় জমিয়েছে। সবাই বেশ কিছুক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছিল, কিন্তু কেউ দরজা খোলেনি। তবে ভেতর হতে কিছু কাটার শব্দ পাওয়া আসছিল, যার ফলে সবাই দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দরজা ভাঙার পূর্বেই ময়না দরজা খুলে এমন রূপে বের হয়। ময়না সবার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কয়েকজন কৌতূহলী হয়ে ঘরের ভিতর কি হয়েছে সেটা দেখার জন্য উকি দেয়। ভেতরের পরিস্থিতিতে দেখে আটকে ওঠে। ভেতরে যা রয়েছে সেটা দেখলে যে কারো আত্মা শুকিয়ে যাবে। ভেতরে ময়নার মানুষের মৃতদেহ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামের মানুষ পুরোই হতবাক। তারা এত বড় ঘটনার সাক্ষী হবে সেটা স্বপ্নেও ভাবেনি। তারা ভেবেছিল হয়তো ঝগড়া হচ্ছে, মূলত প্রতিবেশী হিসেবে ঝগড়ার মজা নিতে আসছিল সেই কয়েক ঘন্টা পূর্বে। কিন্তু মাঝে মাঝে চিৎকার ছাড়া আর কিছু শুনতে পারছিল না। তাই বিষয়টা গরমিল লাগায় আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীকেই ডাকে। তারপর কাটাকাটির শব্দ পেয়ে ভেবেছিল ঘটনা সত্যি গরমিল। তাই ধীরে ধীরে গ্রামের প্রায় লোককে ডেকে তোলে। তারা ভেবেছিল কাশিম মোল্লা হয়তো তার মেয়ে ময়নাকে মারধর করছে, যা প্রায় সময় ঘটে থাকে। কিন্তু ময়না যে কাউকে নৃশংসভাবে খুন করবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। থানার ওসি আবির মাহমুদের সামনে বসা ময়না। আবির মাহমুদ রক্তাক্ত ময়নাকে খুব গভীরভাবে দেখে, তাকে বোঝার ব্যর্থ চেষ্টা করে। ময়নাকে ভালোভাবে দেখে নিয়ে আবির মাহমুদ বলে, কে তুমি? ময়না জবাব দেয় না। আবির মাহমুদ পুনরায় বলে, কোনো স্বাভাবিক নারী এভাবে কাউকে খুন করতে পারে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। দুজন মানুষকে পুরো 300 টুকরো করেছ, কিভাবে সম্ভব? ময়না চোখ তুলে আবির মাহমুদকে একবার দেখে নেয়। তারপর একদম শান্ত গলায় বলে, এ আমি সেই আমি নই, এ আমি অন্য আমি। আবির মাহমুদ বেশ মনোযোগ দিয়ে ময়নার কথাটি শুনল, বেশ গভীরভাবে ভাবার চেষ্টা করল। সেই সময়ে ময়না পুনরায় বলে, পাপে পাপ ক্ষয়। এটা বলে ময়না জ্ঞান হারায়, বসা হতে মাটিতে লুটিয়ে পড়ে। আবির তাড়াতাড়ি একজন মহিলা অফিসারকে ডাকে, ময়নাকে নিয়ে যেতে বলে। ইতিমধ্যে ময়নার মা পারুল বেগম এবং আপা লাবণ্য এসে থানায় উপস্থিত হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আবির জানতে পারে তারা পারুল বেগমের বাপের বাড়ি গিয়েছিল। দীর্ঘদিন হয়ে গেছে লাবণ্যের সন্তান হয় না, সেজন্য সেখানকার এক কবিরাজকে দেখাবে বলে নিয়ে গিয়েছিল। আবির তাদের জানিয়ে দেয় ময়না তার বাবা কাশেম মোল্লা এবং দুলাভাই রাজীব খানকে হত্যা করেছে। কতটা নৃশংসভাবে হত্যা করেছে সেটার বর্ণনা দেয় আবির। পারুল এবং লাবণ্য এসব শুনে হতভম্ব হয়ে যায়। আবির তাদের বেশ কঠিন গলায় বলে, কি চলছে আপনাদের পরিবারের মধ্যে? পারুল বেগম জবাব দেয় না। লাবণ্য আমতা আমতা করে বলে, কি চলবে সেটাই, যার জন্য আপনার বোন এত নৃশংসভাবে আপনার বাবা এবং স্বামীকে হত্যা করেছে। পারুল এবং লাবণ্য জানায় তারা কিছু জানে না। ময়না এটা করতে পারে সেটা তারা কল্পনা করতে পারে না। আবির সন্ধিয়ান দৃষ্টিতে পারুল এবং লাবণ্যের দিকেই তাকায়। তারা যে কিছু গোপন করছে সেটা স্পষ্ট। লাবণ্য এবং পারুল জ্ঞানহীন ময়নার কাছে আসে, তাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখতে থাকে, শুধু দেখতেই থাকে। আবির মাহমুদ গ্রামের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাশিম মোল্লা প্রায় ময়নাকে মারধর করত। তাছাড়া তাদের ঘরে অশান্তি সেই বহু বছর ধরে। কাশিম মোল্লা কারণে অকারণে স্ত্রী সন্তানকে মারধর করত। প্রতিবেশীরা তাদের কান্নার শব্দ শুনে এগিয়ে আসলে কাশিম মোল্লা তাদের শাসাত। এটা তাদের পারিবারিক বিষয়।
তাই কেউ যাতে নাক না গলায়। তারপর হতে কাশেম মোল্লা দরজা বন্ধ করে মারধর করত। প্রতিবেশীরা এগিয়ে আসতে চাইলেও পারত না। যে এগিয়ে আসতো, কাশেম মোল্লা তার সাথেই ঝগড়া শুরু করত, যেটা গালাগালি হতে মারামারি পর্যায়ে চলে যেত। তাই সহজে কেউ তাদের ঝগড়া থামাতে আসতো না। সেই জন্য সেদিন রাতে চিৎকারের শব্দ পেয়েও কেউ ঘরে ঢুকেনি। তবে হ্যাঁ, পুরুষের চিৎকার শুনে অবাক হয়েছিল, কিন্তু তেমন কিছু ভাবিনি। তবে কাটাকাটির শব্দ পেয়ে বিষয়টা গরমিল লাগায় জনে জনে সবাইকে ডেকে পাঠিয়েছে। আবির লোকজনকে জিজ্ঞেস করে, আরও অনেক তথ্য পায়। সেই তথ্য সব একত্র করে সে থানায় আসে। এসে মহিলা অফিসার সেহাকে জিজ্ঞেস করে, ময়নার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, সেহা জবাব দেয়। আবির যা জানতে পেরেছে সবটা সেহাকেই জানায়। সেহা বলে, আমাদের এত তথ্য জেনে কি লাভ? খুন হয়েছে, খুনি ধরা পড়েছে, মামলার সমাধান হয়ে গেছে। আর কি? আবির এটা শুনে ম্লান হাসে। তারপর বলে, শুধু অপরাধীকে ধরাটা আমাদের কাজ নয় সেহা, আমাদের অপরাধীর অপরাধ করার কারণটাও জানতে হবে। অপরাধী কোন পরিস্থিতিতে এমন কাণ্ড ঘটিয়েছে সেটা জানা জরুরি। এক্ষেত্রে জানাটা জরুরি যেখানে মেয়েটা এত নৃশংসভাবে খুন করেছে, যা দেখে স্পষ্ট এ মেয়ে নয়, এক ডাইনি। আবির এবার শব্দ করেই হাসে। তারপর বলে, আজ তুমি যাকে ডাইনি বলছো, সেই মেয়েটাই একটা সময় খুবই শান্ত একজন মেয়ে ছিল। কি? হ্যাঁ, সেজন্য আমাদের জানতে হবে শান্তশিষ্ট নরম একটি মেয়ে কিভাবে এতটা নৃশংস হয়ে উঠল। সেই গল্পটা আমাদের জানতে হবে। তাছাড়া তাছাড়া আমরা যদি অপরাধের কারণ না জানি, তবে মানুষ কোন পরিস্থিতি কিভাবে বদলে যায়, কতটা বদলায়, একজন মানুষের জীবন কেমন, তার বেড়ে ওঠা কেমন, সেসব বুঝবো কিভাবে? আবির থেমে যায়। পরক্ষণে বলে, এক জীবনে মানুষ চেনা বড্ড কঠিন। তাই সকলের জীবনে ঘটনা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত, জীবনের শিক্ষা, যাতে আমরা কিছুটা হলেও মানুষ চিনতে পারি। সেহা মাথা নাড়ায়। আবির ময়নার কাছে যাবার জন্য পা বাড়ায়। সেহাও পিছন পিছন আসে। আবির যেতে যেতে সেহাকে পুলিশদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান দেয়, যেগুলো শুনে সেহা বুঝতে পারে সে ভুল একটি প্রশ্ন করেছে আবিরকে, যার জন্য এখন তাকে এত জ্ঞান শুনতে হচ্ছে। আবির এবং সেহা ময়নার সামনে বসে আছে। ময়নাকে গোসল করিয়ে নতুন কাপড় পরতে দেওয়া হয়েছে। এখন ময়নার মুখশ্রী আবির এবং সেহার কাছে স্পষ্ট। শ্যামলা গড়নের এক মায়াবী, শান্ত, স্নিগ্ধ মুখশ্রী দেখে তারা কিছুটা হতভম্ব হয় বলা যায়। এমন মুখশ্রী দেখে যে কেউ বলবে এই মেয়ে নিষ্পাপ, এর দ্বারা কারো কোনো ক্ষতি হতে পারে না। তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ময়নাকে। ময়না জবাব না দিয়ে তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। সে তাতে অবশ্য বিরক্ত হলো। রেগে গিয়ে ময়নার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না মুচকি হাসে। কেউ থাপ্পড়কে হাসছে এটা দেখে সেহা কিছুটা অবাক হয়, আবির হয় না, কারণ সে এসব বোঝে, অভিজ্ঞতা কম হলো না। সেহা অবাক হচ্ছে কারণ সে সদ্য এই চাকরিতে জয়েন করেছে, তাই নতুন বলা যায় এসব বিষয়ে। ময়নার মুখে হাসি ধরে রেখে বলে, মৃত একটি শরীরকে আঘাত করলে বুঝি তার ব্যথা অনুভব হবে? সেহার বিস্ময় বেড়ে যায়। ময়না একটু থেমে পুনরায় বলে, এই দুনিয়ায় মানুষ পরিবর্তন হওয়ার কারণ আমরা খুঁজে বেড়াই কেন জানেন? কেন? আবির ঠান্ডা মাথায় প্রশ্ন করে। ময়না বলে, কারণ আমরা মানতে পারি না তার পরিবর্তন আমাদের জন্যই হয়েছে। 10 বছরের বাচ্চা ময়নার কথা তার আপা বিশ্বাস করেনি। ময়না বারবার বলেছে দুলাভাই তাকে স্পর্শ করে, সেটা তার ভালো লাগে না। লাবণ্য তার জবাবে বলেছে, তোমার দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে, তাই আদর করে ছুঁয়ে দেয়। ময়না সেদিন নানাভাবে লাবণ্যকে বোঝানোর চেষ্টা করেছে তার এসব ছোঁয়া ভালো লাগে না, ভয় হয়, বুকের ভেতরটা কেমন করে। কিন্তু লাবণ্য এসবে তেমন মাথা ঘামালো না, যার ফলে ময়না সিদ্ধান্ত নেয় সে আর আপার বাড়ি আসবে না। বাড়িতে এসে ময়নামাকে জড়িয়ে ধরে। পারুল বেগম মেয়ের কপালে চুমু খায়। তারপর বলে, কয়েকটি দিন আবার বাড়ি বেড়ানোর কথা ছিল না, তা এত তাড়াতাড়ি চলে আসলি? ময়না জবাবে দুলাভাইয়ের বিষয়টা বলতে চায়। তখনই তার দাদি মনোরমা বেগম আসে। তিনি বলেন, বৌমা, পানি চেয়েছি সেই কখন, দিবা কবে? আম্মা দিচ্ছি। এটা বলে পারুল বেগম পানি নিয়ে আসতে যায়। পারুল পানি নিয়ে এসে তার শাশুড়িকে দিতে তখন ঘরে পারুলের স্বামী কাশিম আসে, যেটা দেখে মনোরমা বেগম পানি গ্লাস ফেলে দেয়। তারপর বলে, 3 ঘন্টা ধরে পানি চাইলাম, এখন পানি দিলা তাও ময়লাযুক্ত। পরক্ষণে ন্যাকা কান্না কেঁদে বলে, দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নেয় না আল্লাহ, এই দিন দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আজ তৃষ্ণা মেটানোর জন্য পানিও পায় না। এটা শুনে কাশেম মোল্লা কোনো বাদ বিচার না করেই পারুল বেগমকে একটি লাথি বসিয়ে দেয়। তারপর বলে, তোর এত বড় সাহস, আমার আম্মা পানি চাইছে, সেটা 3 ঘন্টা পর দিয়েছিস, আবার পানিতে ময়লা মিশিয়ে দিয়েছিস,
এটা বলে কাশেম মোল্লা হাত পা দিয়ে যেভাবে পারছে পারুলকে আঘাত করে যাচ্ছে। মনোরমা বেগম বলে, স্যার বাপ, স্যার, বুড়ির খেয়াল রাখার কি দরকার? বৌমার কোনো দোষ নাই, বুড়ি মানুষ আমি, আমাকে ময়লা পানি দেওয়ায় আর কি হবে? ময়না এসব দেখে কান্না করে দেয়। সে মামা বলে কান্না করছে। কাশেম মোল্লা পারুলের চুলের মুঠি ধরে বলে, তোকে খাওয়াই কি চেহারা দেখার জন্য? তুই আমার আম্মার যত্ন নিতে পারবি না, তরে আমি এই ঘরে কেন রাখবো? ময়না কান্না করেই যাচ্ছে। পারুল কোনো মতে বলে, পানিতে কোনো ময়লাই ছিল না, আর মাত্র 10 মিনিট আগে সে পানি চেয়েছে। হয় হয়, আমি মিথ্যাবাদী, আমারই দোষ, আমি কেন তোমার কাছে পানি চাইলাম? মনোরমা বেগমের আহাজারি দেখে কাশিম মোল্লার মারের পরিমাণ বেড়ে গেল। মারছি আর বলছে, তুই আমার আম্মার নামে মিথ্যা অপবাদ দিস? তোর এত সাহস? ময়নার কাছে এটা নতুন কিছু নয়, প্রায় দিন এমন ঘটনা ঘটে তার বাড়িতে, তাই কান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। আবির মাহমুদ বলে, সামান্য কারণে তোমার বাবা তোমার মাকে এভাবে মারত? সেহা বলে ওঠে, তুমি তাদের কিছু বলতে না? বোঝানোর চেষ্টা করনি কখনো? ময়না উপহাস করে হাসে, তারপর বলে, গ্রামে সব স্বাভাবিক বিষয়, মানে খুব স্বাভাবিক ঘটনা, নিত্যদিনের ঘটনা। আমি এই ঘটনাটি এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন পরিবেশে বড় হয়েছি। ময়নার এমন কথা শুনে আবির এবং সেহা একে অপরের দিকেই তাকায়। তারপর বলে, সব পরিবারে শাশুড়িরা এভাবে মিথ্যা বলে ছেলেদের কান ভাঙায়, বউদের এভাবে মারধর করা হয় না। সবাই বউদের ওপর অত্যাচার করে এমন নয়, এখানে পুরুষ মানুষটি যার পক্ষে রাজত্ব তার পক্ষে, মানে? আবির বুঝতে পারে না। ময়না বলে, যার স্বামী মা ভক্ত তার মা তার স্ত্রীকে এভাবে অত্যাচার করিয়ে মজা পায়, আর যার স্বামী স্ত্রী ভক্ত সে শ্বশুর শাশুড়িকে না খাইয়ে মারে। গ্রামে দুটোই দেখা যায়, তবে আমাদের বিষয়টি হলো শাশুড়ির রাজত্ব। আমার বাবা প্রথমত মা ভক্ত, দ্বিতীয়ত নেশায় আসক্ত, তাই আমার জন্ম হতে মায়ের উপর অত্যাচার নির্যাতন দেখে বড় হয়েছি। এটা আমাদের কাছে পান্তা ভাত। এসব পরিবারে আমাদের শেখানোই হয় কান্না করা, সকল অত্যাচার মুখ বুঝে মেনে নেওয়া, মেয়ে মানুষের প্রতিবাদ করতে নেই, তবে তার সম্মান যায়। সব পরিবার এমন। সেহা কিছুটা ভাবনায় পড়ে যায়। ময়না বলে, না, হাতে গোনা কয়েকটা পরিবার রয়েছে যেখানে সত্যিকারের পুরুষ বাস করে, যে পরিবারগুলো সুখে শান্তিতে বসবাস করে, যাদের মধ্যে সমস্যা থাকলেও সেটা জটিল নয়, কারণ তার পরিবারের সত্যিকারের পুরুষ বাস করে, যার পুরুষত্ব রয়েছে। সত্যিকারের পুরুষ, পুরুষত্ব বলতে কাকে বুঝিয়েছ? আবিরের প্রশ্নটি শুনে ময়না কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, সেই পুরুষ যে না মা ভক্ত না স্ত্রী ভক্ত, যে নিজের বিবেক দিয়ে চিন্তা করে তারপর সমাধান করে, যে বইয়ের সামনে স্ত্রীকে মৃদু শাসন করে তারপর আড়ালে মা এবং স্ত্রী দুজনকেই বোঝায়। স্ত্রীর আড়ালে যে পুরুষের সামনে তার মা স্ত্রীর দোষ বললে সে তার মাকে বোঝায় এটা ঠিক নয়, অন্যদিকে স্ত্রী মায়ের নিন্দা করলে তাকে শাসন করে যাতে পরবর্তীতে সে এমন না করে। আমি সেই পুরুষকে বুঝিয়েছি যার মাধ্যমে সংসারে শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য থাকলে তার স্থায়িত্ব বেশি হয় না। একটু থেমে ময়না পুনরায় বলে, আপনার জীবনে আপনার মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি না হয় সেটা দেখার দায়িত্ব আপনার, কারণ দুজনে আপনার সবচেয়ে আপন মানুষ। একজনকে অগ্রাহ্য করে অন্যজনকে গুরুত্ব দেওয়া আপনার উচিত নয়, এটা আপনাকেই বুঝতে হবে, যেটা আমার বাবা কখনো বোঝেনি। ময়নার এই কথাটি শুনে সেহা তার পরিবারের কথা ভাবে। তার পরিবারে তবে তেমন পুরুষ নেই, কারণ তার বাবা তো আর মায়ের কথা শুনে সবসময় দাদা দাদিকে অগ্রাহ্য করে। আবিরও বেশ গভীরভাবে ময়নার কথাটি ভাবে। ময়না পুনরায় তার গল্প বলা শুরু করে। ছোটবেলা হতে বাবার মায়ের উপর অত্যাচার, দাদির সব বিষয়ে মাকে দোষারোপ করা, এসব দেখে ময়না বড় হয়। তার কাছে এটাই নারীদের জীবন। মাঝে মাঝে ময়না পারুল বেগমকে জিজ্ঞেস করত, আচ্ছা মা, বাবা যে তোমাকে এত মারে, তা তুমি তাকে এত ভালোবাসো কেন? পারুল বেগম সহজ সরল মনে বলে, এটাই নারীদের জীবন। স্বামীকে ভালোবাসবো না তো কাকে বাসবো? তোমার ওসব অত্যাচারের কথা ভাবলে কষ্ট হয় না? আমার তো দেখে অনেক কষ্ট হয়, আর তুমি তার ভুক্তভোগী। হয় কষ্ট, কিন্তু কি আর করার, মানুষটা পরিবর্তন হওয়ার নয়। বাবাকে তুমি ছেড়ে দিতে পারো না? আমার তো মাঝে মাঝে বাবার ওপর রাগ হয়, সে কেন তোমায় মারে। দাদির ওপরে রাগ হয়, ইচ্ছা করে তোমাকে নিয়ে চলে যায়। পারুল বেগম ময়নার মুখে হাত দেয়, তারপর বলে, এসব বাজে কথা বলতে নেই ময়না, বাবা হয় তোমার, বাবার ওপর আবার কিসের রাগ? তাছাড়া স্বামী ছেড়ে দেওয়া ঠিক না, এটাই পাপ হয়, অনেক পাপ।
সেদিন ময়নাকে তার মা এমন শিক্ষাই দিয়েছিল, যার ফলে তার মধ্যে প্রতিবাদ করার ইচ্ছাটা আর জাগেনি। রাগ হয়, কষ্ট হয়, তবুও চুপ থাকে, কারণ তাকে শেখানো হয়েছে এটাই জীবন। গ্রামের লোকজন একটি কথা সবসময় বলে, তা হলো, যতই মায়া মানুষ পড়ালেখা করুক, যাই করুক, সেই তো পরের ঘরে গিয়া উনুন জ্বালাতে হবে, স্বামীর সেবা করতে হবে। এটাই তো মায়া মানুষের জীবন। ময়নাও মেনে নিয়েছে এটাই জীবন। তখন তার হৃদয় তাকে এই প্রশ্ন করেনি, মেয়ে বলে কি সব মেনে নিতে হবে? আল্লাহ মেয়েদের নরমভাবে বানিয়েছে বলে কি তার নিজস্ব কোনো ইচ্ছা নাই? তখন তার হৃদয় তাকে এমন কথা বলেনি। তখন তার হৃদয় তাকে বলেছে সে নারী, নরম কোমল হৃদয়ের নারী, যার একটা সময় বিয়ে হবে, স্বামীর কথা মেনে তাকে চলতে হবে। নারীদের গায়ে কলঙ্ক লাগা মানে বিশাল অপরাধ। কলঙ্কিনী হওয়ার চেয়ে জীবন বিসর্জন দেওয়া ভালো। কলঙ্কের দাগ শরীরে বহন করা চেয়ে নীরবে অন্যায় মেনে নেওয়া উত্তম। ময়নার 15 বছর বয়সে সেই কথাটি জেনেছে। বয়স 15। সেদিন বাড়িতে কেউ ছিল না। বাবা মা একটি কাজে গিয়েছিল। ময়না ঘরের মধ্যে বসে বই পড়ছিল। সেই সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে ময়না ভাবে বাবা মা বোধহয় ফিরে এসেছে। ময়না দরজা খুলে দেয়, কিন্তু দরজার সামনে বাবা মা নয়, বরং তার দুলাভাই দাঁড়িয়ে আছে। সে ময়নাকে দেখে মিষ্টি এক হাসি দিয়ে বলে, কি রে ময়না, আমাদের বাড়ি একদম যাস না বললেই চলে, আপাকে দেখতে মন চায় না? ময়না জবাব দেয় না। দুলাভাই জবাব না পেয়ে বলে, আম্মা আব্বা কোথায়? নেই, তারা একটু কাজে গিয়েছে। তার মানে বাড়িতে তুই এখন একা? দুলাভাইয়ের এমন প্রশ্নে ময়না চমকে ওঠে। সে তার দুলাভাইকে পরে আসতে বলে দরজা বন্ধ করতে নেয়। তখন দুলাভাই হাত দিয়ে বাধা দেয়। ময়না ভীষণ ভয় পায়। সে বলে, কি হলো, কি হয়েছে সেটা তো তুই বলবি। আমাকে তাড়িয়ে দরজা বন্ধ করছিস কেন? ঘরে কে আছে? ময়না বুঝতে পারে না এ কথার অর্থ। তাকে অবাক করে দিয়ে দুলাভাই বলে, প্রেমিক জুটিয়েছিস? ঘর ফাঁকা পেয়ে তাকে নিয়ে এসেছিস? ময়না অবুঝ নয়। বয়স তার মেলা হয়েছে। 10 বছর জীবনে দোলাভাইয়ের স্পর্শ আর এখনকার কথার অর্থ দুটোই সে বুঝতে পারছে। ময়নার বুকের ভেতরটা কেমন করে ওঠে। অজানা ভয়ে তার বুক কাঁপছে। মনে অনেক সাহস জমিয়ে ময়না বলে, ঘরে কেউ নেই, আপনি যান। ময়নার দোলাভাই তার কথা শুনেনি। সে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে গিয়ে বলে, কেউ থাকুক বা না থাকুক, তাতে আমি দরজার সামনে দিয়ে ফেরত যাব কেন? ময়না ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তার দুলাভাই একবার চোখ দিয়ে তাকে ওপর থেকে নিচ অব্দি দেখে নেয়। দুলাভাইয়ের নোংরা দৃষ্টি ময়না বুঝতে পারে। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেরিয়ে যেতে নিতে তার দুলাভাই এসে তার সামনে দাঁড়ায়। তারপর এক শয়তানি হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। ময়না ভয়ে কেঁপে ওঠে। সে বলে, দরজা বন্ধ করছেন কেন দুলাভাই? ময়নার কথা শুনে তার দুলাভাই তার দিকেই তাকায়। তারপর কোনো কথা নেই, ময়নাকে দেয় এক ধাক্কা। ময়না নিচে পড়ে যায়। ময়নার অজানা আতঙ্কে চিৎকার করে উঠতে যাবে, সেই সময় তার দুলাভাই তার মুখ চেপে ধরে। ময়নার গায়ে জড়ানো ওড়না টেনে খুলে তার মুখে ঢুকিয়ে দেয়। তারপর বলে, একদম চিৎকার করবি না, তাহলে সম্মান তোর যাবে, সাথে তোর আপার ঘর ভাঙবে। ময়না হাত দিয়ে দুলাভাইকে ধাক্কা মেরে সরাতে যায়, কিন্তু পারে না। শক্ত পুরুষালী শক্তির সাথে সে পেরে উঠছে না। দুলাভাই ময়নাকে দুটো থাপ্পড় মেরে বলে, ছোটবেলা হতে চোখে চোখে রাখলাম পাখি, এমন অন্য কেউ খেয়ে যাবে তা তো হবে না। এটা বলে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। সেদিন সেই মুহূর্তে হতে ময়নার জীবন শেষ হওয়া শুরু করে। আবির এবং সেহা কেঁপে ওঠে। ময়নার কণ্ঠে এমন নৃশংস ঘটনা শুনে আবির নিজেকে সামলে বলে, তারপর কি হয়েছে? তোমরা পুলিশ কমপ্লেন করনি? ময়না এটা শুনে শব্দ করে হেসে দেয়। সেহা এবং আবির চমকায়। ময়না হাসি থামিয়ে বলে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে ইজ্জতের চেয়ে মান বড়। একটু থেমে পরক্ষণে ময়না বলে, এমন অনেক পরিবারে বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, যাদের কাছে মেয়ে ধর্ষিতা এটার বিচার চাও মানে লোক জানাজানি হওয়া। আর লোকে সব জানলে মেয়েটার মান যাবে, তাই মান বাঁচাতে চুপ থাকে। তাই বলে অন্যায় কি করলো তারা শাস্তি দিবে না? সেহার এমন কথায় ময়না তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর বলে, আচ্ছা, আপনি বলুন তো, আপনি যদি ধর্ষিতা হতেন, তবে কি পারতেন এই সমাজে সেটা স্বীকার করতে? সেহার চুপ করে যায়। ময়না মুচকি এসে বলে, পারতেন না, কারণ যতই আধুনিকভাবে বড় হন না কেন, তখন আপনি এবং আপনার পরিবার ঘটনা আড়াল করার চেষ্টাই করতেন। এটাই সবাই করে, আমার পরিবারও করেছে। তাছাড়া যেখানে অপরাধী আমার আপার স্বামী, সেখানে চুপ থাকাটা তাদের জন্য অতি জরুরি হয়ে উঠেছিল। ময়নার বাবা মা বাড়ি এসে দরজা খোলা দেখে ঢুকে পড়ে। মেঝেতে রক্তের ছাপ দেখে তারা কিছুটা ভয় পায়।
পারুল বেগম আরো ভয় পায় যখন দেখে ময়না এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। পারুল বেগম তার কাছে যায়। ময়না তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবটা কাশেম মোল্লাও শোনে। ময়না ভেবেছিল তার মা পারুল বেগমের মতো তার বাবাও তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে কাশেম মোল্লা পারুল বেগমের চুলের মুঠি ধরে দাঁড় করায়। তারপর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পারুল বেগম গালে হাত দিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কাশিম মোল্লা বলে, তুই থাকতে তোর মেয়ের এত অধপতন কিভাবে হলো? নিজের আপার স্বামীকে পাগল বানায়, এত সাহস ওই পায় কোথায়? ময়না এবং পারুল বেগম দুজনেই অবাক হয়। ময়না ভাঙা গলায় বলে, আমি দুলাই ভাইকে পাগল বানিয়েছি? তুই কোনো কিছু ইশারা না করলে সে তোর কাছে আসবে কেন? মেয়েরা সুযোগ না দিলে তো কোনো পুরুষ তার কাছে আসার সাহসই পায় না। ময়না নিজের বাবার মুখে এমন কথা শুনে তার মায়ের দিকেই তাকায়, কিন্তু পারুল বেগম নিশ্চুপ। সেদিনও পারুল বেগম প্রতিবাদ করেনি। সে প্রতিবাদ না করে প্রমাণ করে দিয়েছে এটাই নারীদের জীবন। তাই বাধ্য হয়ে ময়নাকে সেই জীবনটা মেনে নিতে হয়েছে। কারণ তার মনের মধ্যে যেমন জীবনের স্বপ্ন এঁকে রেখেছে সেই জীবনের শিক্ষা তো তার বাবা মা তাকে দিচ্ছে না। কাশেম মোল্লা রেগেমেগে চলে যায়। যাবার সময় বলে, এ কথা যেন পাঁচকান না হয়। পারুল বেগম মাথা নাড়ায়। কাশেম মোল্লা চলে যায়। পারুল বেগম ময়নাকে জড়িয়ে ধরে। তারপর বলে, বাবার কথায় কিছু মনে করিস না। বাবা তো এমনই। বাবা এমন নয়, বরং তুমি তাকে এমন বানিয়েছ। পারুল বেগম অবাক হয়। ময়না কান্নারত গলায় বলে, কখনো তার অন্যায়টা তাকে চোখে আঙ্গুলে দেখিয়ে দাওনি। সেই জন্য ভেবেছে সে যা ভাবে, যা করে তার সব সঠিক। তুমি তাকে বোঝাওনি, তার চিন্তাধারা ভুল। সেজন্য সে দিনে দিনে বিকৃত মানসিকতার হয়ে গেছে। পারুল বেগম লজ্জায় মাথা নিচু করে নেন। নিজের মেয়ে থেকে এরকম কথা শুনতে হবে সে তা ভাবেনি। পারুল বেগম তো স্বামীর ভালোবাসা পাওয়ার কম চেষ্টা করেনি, কিন্তু পায়নি। যখন একটু পেত তখনও সেটা সইত না। কারণ তার শাশুড়ি তার স্বামীর মন বিষিয়ে দিত, তার বিরুদ্ধে উস্কে দিত। ময়না বোধহয় পারুলের মনের কথা বুঝতে পারল। তাই বলে, দাদি তো গত হয়েছে 2 বছর হলো, তাও বাবা পরিবর্তন হয়নি কেন? কারণটা তুমি। তুমি কখনো বাবা দাদিকে তাদের ভুল ধরিয়ে দাওনি। ধরিয়ে দিবে কিভাবে? তোমার কাছে এটাই তো জীবন, তাই না? ময়নার কথার জবাব না দিয়ে পারুল বেগম তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ময়নাও কাঁদে। মামির কান্নায় চারিদিক ভারী হয়ে ওঠে। ময়না ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে চায়। কারণ এটা যত মনে রাখবে তত কষ্ট বাড়বে। তাছাড়া তার বাবা মায়ের কাছে সমাজের সম্মানটা জরুরি। তাই এ কথা গোপনে ভুলে যাওয়াই ভালো। ময়না সবটা ভুলতে চেয়েছিল, কিন্তু পারেনি। 2 মাস পর তার দুলাভাই পুনরায় তার কাছে আসে। সেদিনও সে জোর করে নিজের কামনা মেটায়। তবে এবার ময়না চুপ থাকে না। সে থানায় যাবার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে তার বাবা কাশিম মোল্লা তাকে এক লাথি দেয়। ময়না ব্যথায় চিৎকার দেয়। কাশিম মোল্লা পারুল বেগমের গলা চেপে ধরে বলে, তোর মেয়েকে বোঝা। থানায় গেলে লোক জানাজানি হবে। এই গ্রামে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে লাবণ্য আসে। সে এসে ময়নাকে জড়িয়ে ধরে। তারপর বলে, সব ভুলে যা বোন। আমার সংসার আর তোর জীবন কোনোটাই নষ্ট করিস না। আমার জীবন কি নষ্ট হয়নি? ময়নার এই প্রশ্নের জবাব দেয় না লাবণ্য। সে বলে, আমি আমার নামের মতো লাবণ্যতা দিয়ে তোর দুলাভাইকে বাঁধতে পারিনি। সেই জন্য সে তোর কাছে আসছিল। আমি তার হয়ে ক্ষমা চাই। সবটা আমার ভুল। আমি অন্যায় মেনে নিব না। আমি থানায় যাব। লাবণ্য ময়নাকে বোঝাতে থাকে, কিন্তু কাজ হয় না। ময়না বারবার বলে যাচ্ছে সে থানায় যাবে। এবার লাবণ্য রেগে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? আপা। ময়না গালে হাত দিয়ে বলে ওঠে। লাবণ্য বলে, যদি তুই সুযোগ না দিতি তাহলে সে কি তোর কাছে আসতো? আমি তো সেটাই বলি। পুরুষ মানুষকে লাই না দিলে সে এত সাহস কিভাবে পায়? কাশিম মোল্লা এবং লাবণের কথায় ময়না অবাক হয়ে তাদের শুধু দেখেই যায়। তাকে আরো অবাক করে দিয়ে পারুল বেগম বলে, এমনিতেই প্রতিবেশীর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, তার মধ্যে তুই এসব বলে তাদের আমাদের দিকে আঙ্গুল তোলার সুযোগ দিস না মা। মা। ময়না সবাইকে অবাক চোখে শুধু দেখেই যায়। পারুল বেগম বলে, আমরা গরিব মানুষ, আমাদের কাছে মানটা যে বড়। ময়নার মাথাটা ঘুরে যায়। পারুল বেগম তাকে জড়িয়ে ধরে। লাবণ্য তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা, আপনি ময়নার বিয়ে ঠিক করুন। সমাজের সম্মানটা ধরে রাখার জন্য তো এটা করতেই হবে। কাশেম মোল্লা সায় জানিয়ে চলে যায়। পারুল এবং লাবণ্য ময়নাকে সম্মানের বাণী শেখাচ্ছে। সেই সাথে নারী জীবন কেমন,
লাবণীর স্বামীর কথায় সবাই জানলে তাকে কেউ দোষ দিবে না, দোষটা ময়নাকে দিবে। অন্যদিকে লাবণ্যকে তার স্বামী ছেড়ে দিবে, তখন তার জীবনটাও শেষ হয়ে যাবে। ময়না শুধু শান্ত গলায় বলে, স্বামী তালাক দিবে তাতে এত ভয়? আচ্ছা, স্বামী তালাক দিলে কি এমন হবে? স্বামীর তালাক দেওয়া নারীকে এই সমাজ সহজে মেনে নেয় না, তার মান সম্মান বলতে কিছু থাকে না। পারুল বেগমের এমন কথায় ময়না তার দিকে শুধু তাকিয়ে থাকে। ময়না আর থানায় যায় না। যতই হোক, সেও নারী, তারও সম্মান হারানোর ভয় রয়েছে। লোকজনের কথার তীর সেও সহ্য করতে পারবে না। তাছাড়া সেও তো এই পরিবারেই বড় হয়েছে, যেখানে নারী জীবন মেনে এবং মানিয়ে নেওয়া শব্দে সীমাবদ্ধ। ময়না নিজেকে স্বাভাবিক করার সময় অবধি পেল না, তার মাঝে তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। এই তো আজই একজন লোক তাকে দেখে গেল। বয়স হবে 30-এর কাছাকাছি, ময়না থেকে প্রায় দ্বিগুণ বড়। তবে তাতে কি, পুরুষ মানুষের বয়সেই কি আসে যায়? এই কথার সাথে একমত না হলে, মানুষটা ভালো হলে বয়স তেমন বাধা নয়, সেই কথাটি মানতেই হবে। জীবনসঙ্গী ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, পাত্রের নাম সাইফুল আলম। তার এবং তার মায়ের ময়নাকে বেশ পছন্দ হয়েছে। তাদের পছন্দ হয়েছে শুনে কাশেমুল্লা খুব খুশি হলো। সে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা এগোতে চায়। বাবার এমন তারা দেখে অবাক হয় না ময়না, কারণ সে বুঝে সে কলঙ্কিনী হয়ে গেছে। কলঙ্কের দাগ অঙ্গ লেগে তার সঙ্গে ঝলসে গেছে। সেই দাগ সবার সামনে প্রকাশ পাওয়ার পূর্বে তার বিয়ে দিতে হবে। তবে ময়নার ভয় হয়, এভাবে সত্যি আড়াল করে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? পারুল বেগম ময়নাকে বোঝায়, এসব কথা জেনে কি তোর ছেলে তাকে বিয়ে করবে? করবে না। সেই জন্য এসব নিয়ে তার না ভাবাই উচিত। তখন ময়না শান্ত গলায় বলে, লোকটাকে ঠকানো হবে না। পারুল বেগম এবার কিছুটা রেগে যায়, কিছুটা রাগ নিয়ে বলে, হ্যাঁ, তুই পাত্রকে এসব কথা জানা, তারপর বিয়ে ভেঙে যাক, সারা জীবন বাবা মায়ের বোঝা হয়ে থেকে যা। বোঝা শব্দটি ময়নার মাথায় গেঁথে গেল। এখন এই বাংলার প্রায় শতাংশ ঘরের নারীরা বোঝা স্বরূপ। তাদের যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়, তত তাড়াতাড়ি বাবা মা হাঁক ছেড়েই বাঁচে। তবে যে পরিবারের নারীদের বোঝা নয়, বাবা মায়ের অস্তিত্ব হিসেবে গণ্য করা হয়, সেই নারীদের জীবন স্বর্গের মতো সুন্দর কাটে। কিন্তু সব নারী সেটা ধরে রাখতে পারে না। কেউ কেউ অধিক স্বাধীনতা পেয়ে তার অপব্যবহার করে, যার ফলে লোকজন বলার সাহস পায়, এই নারী বেশি স্বাধীনতা পেয়েছে, এই সতীত্ব হারিয়েছে, এর সতীত্ব নেই। আমাদের সমাজ তো এমনই, একজন দোষ করলে সেই দোষের দায় 10 জনকে দেওয়া হয়। ময়না সবটা বোঝে। সে বিয়ের জন্য নিজের মনকে প্রস্তুত করে। সে নারী, বড় নরম হৃদয়ের, তার পক্ষে প্রতিবাদ করা হয়ে ওঠে না। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। এর মাঝে সাইফুল ময়নার সাথে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু কাশেম মোল্লা সেই সুযোগ দেয়নি। আসলে সে এই বিয়ে নিয়ে বেশি রিস্ক নিতে চায়নি। ময়নার কোনো কথায় অঘটন ঘটে যায় বলা যায় না, সেজন্য বিয়ের পূর্বে তাদের দেখা না হয় ভালো। যথারীতি শুক্রবার আসে। ময়না বধূবেশে সাজে। 3 কবলে এক বন্ধনে জুড়ে যায় ময়না, এক অচেনা অজানা পুরুষের সাথে। শেষ বিদায়ের সময় ময়না সবার থেকে বিদায় নেয়। সেই সময় ময়নার দুলাভাই রাজীব খান সাইফুলের কাছে ময়নার অনেক গুণগান করে। সে ভালো মেয়ে, তাকে পেয়ে সাইফুল ধন্য, তাদের বিবাহিত জীবন সুন্দর হবে। ময়না রাজীব খানের কণ্ঠে এসব শুনে বেশ বিরক্ত হয়। সবচেয়ে বেশি বিরক্ত তার নিজের জীবনের প্রতি হচ্ছে, যে জীবনে এমন এক অপরাধীর দেখা সে পেয়েছে, যে তাকে চোখের সামনে দেখেও তার অপরাধের কোনো শাস্তি সে দিতে পারছে না। মোল্লা বাড়ি থেকে বিদায় নিয়ে ময়না এবং সাইফুল এগিয়ে চলে যায় সাইফুলদের বাড়ির উদ্দেশ্যে। ময়নার বুকের ভেতর ভয়ে জর্জরিত হয়, তার মধ্যে ভয় কাজ করছে। আবির মাহমুদ এই পর্যায়ে বলে ওঠে, তোমার স্বামী ভালো ছিল না, সেই জন্য তো ডিভোর্স হয়েছে স্যার, এটাই তো বোঝাই যায়। না। ময়নার কথা শুনে শিয়া এবং আবির দুজনেই অবাক হয়। ময়না একটু সময় নিয়ে পুনরায় বলে, আমি ভেবেছিলাম যে মানুষটা আমার চেয়ে এত বড়, সেই মানুষটা আমাকে খুব নির্যাতন করবে। রাতের পর রাত তার থেকে আমি নির্যাতনের শিকার হব। তাছাড়া আমার বাবা মায়ের সম্পর্কে দেখে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে আমার কাছে যে কোনো কিছু ভুল করা মানেই মারধর। স্বামী বাড়ি এসে তার পছন্দ মতো কিছু না পেলে তার মায়ের থেকে বিচার শুনে শুধু মারধর করবে। ঠিক এমন ধারণা নিয়ে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। কিন্তু কিন্তু ময়না চোখ বন্ধ করে একবার সাইফুলের মুখশ্রী ভাবে, তারপর চোখ মেলে তাকায়। শান্ত গলায় বলে, আমার ধারণা ভুল ছিল, মানুষটা মোটেও অমন ছিল না। তবে ডিভোর্স হলো কেন? সেহার প্রশ্নের জবাবে ময়না বলে, গোপন পাপ গোপন রাখতে হয়, এটাই ধর্মে বলা হয়েছে। কিন্তু আমি অতিশোকে আবেগে আত্মীয় হয়ে আমার সেই পাপের কথা বলে দিয়েছিলাম, যেটা আমার কাল হয়ে দাঁড়ালো। কিন্তু যা হয়েছে তাতে তো তোমার কোনো ভুল ছিল না।
তুমি নিজেই তো ভিকটিম। আবিরের কথায় ময়না ম্লান হাসে। তারপর বলে, কতজন আর ভিকটিম ভাবে। পুরুষ মানুষ নারীর শরীর ছুঁয়ে দিলে পুরুষ মানুষ অপবিত্র হয় না, অপবিত্র হয় নারী। আবির এবং সেহা ময়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখে তাদের খুব মায়া হচ্ছে, সত্যি মায়া হচ্ছে। আবির বলে, এটা তো ভুল। একজন ধর্ষণ হয়েছে বলে তাকে আমরা সমাজ থেকে দূরে রাখবো, এটা তো ঠিক না। আমাদের তো উচিত তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা, একটা সুন্দর জীবন দেওয়া উচিত। আপনি বুঝি এ কথাটি মানেন? আচ্ছা স্যার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি পারবেন এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে, তার সাথে সারা জীবন সংসার করতে? আপনার তাকে ছুঁয়ে দিলে মনে হবে না সে অপবিত্র? ময়নার এই প্রশ্নের জবাব না দিয়ে আবির সেহার দিকেই তাকায়। আবির কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ময়নার প্রশ্নের জবাব তার কাছে নেই। হয়তো আছে, কিন্তু সেই জবাবটি ময়নাকে দেওয়া ঠিক হবে না। ময়না আবির এবং সেহাকে দেখে মুচকি আসে। আবিরের থেকে জবাব না পাওয়ায় তার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। ময়না এবং সাইফুল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাদের এবার বরণ করে ঘরে তুলে নিয়ে যাওয়া হবে। ভেতরে সবাই বধূবরণের তোড়জোড় করছে। ময়না এই ফাঁকে একবার সাইফুলকে দেখে নিল। না, গল্প উপন্যাসের মতো 30 বছরের সাইফুলকে যুবক মনে হচ্ছে না। তার চেহারায় বয়সের কিছুটা ছাপ স্পষ্ট রয়ে গেছে। পেটে সামান্য মেদও দেখা দিয়েছে। তবে ময়নার মধ্যে এসব নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না। সে এমন বর পেয়ে অখুশি কিনা তা বোঝা যাচ্ছে না। এর মাঝে তাদের বরণ করে ঘরের ভিতর নেওয়া হয়। ময়নাকে এক স্থানে বসিয়ে রাখা হয়েছে। জনে জনে লোকজন এসে নতুন বউ দেখতে আসে। আশেপাশের ভাবিরা বউ দেখে খুব একটা খারাপ বলছে না, কারণ ময়না ততটাও খারাপ দেখতে নয়। বিশেষ করে তার শান্ত মায়াবী মুখশ্রী দেখে যে কেউ তাকে প্রথম দেখায় ভালো মেয়ে ভেবে নেবে। এই জন্য তেমন কোনো খারাপ মন্তব্য ময়না পাচ্ছে না। কিন্তু বিয়ে বাড়ি, হাজার খানেক না হলেও শত মানুষের আনাগোনা, কেউ গিবত না গাইলেই চলে। একটু তো কথা শুনতেই হবে। সেই জন্য একভাবেই সাইফুলের মাকে উদ্দেশ্য করে বলে, কাকি, বৌমা তো পাইছেন ভালোই, তার জিনিসপত্র কিছু পাননি? খাট আলমারি কিছু দেয়নি? সাইফুলের মা কিছুটা আফসোসের সুরে বলে, কি বলবো, আমার কপাল সবই আমার কপাল। কেন, কি হয়েছে? আর বলো না। বিয়ের 3 দিন আগে সাইফুলের শ্বশুর এসে বলে তার অবস্থা ভালো না, সে এখন কোনো মালপত্র দিবে না, পরে দিবে। আমার পোলা ভালো মানুষ, তাই মেনে নিল। কি বলেন ভাবি, এখন দেয়নি, পরে আর দিবে? অন্য একজন মহিলা বলে উঠল। সাইফুলের মা জবাব দেয় না। অন্যরা বলা বলি করে কচু দিব। সেই সাথে ময়নার পরিবার নিয়ে নানান কথা বলে। একজন তো বলে ওঠে, মানুষ গরিব হলেও সামাজিকতা বলতে তো একটা কথা আছে, সেটা রক্ষা করবে না। ময়না সবার কটূক্তি চুপচাপ শুনছে। সাইফুলের মা জবাবে বলে, কাশেম মোল্লা গরিব, তাছাড়া দুটো মেয়ে রয়েছে, তাদের বিয়ে দেওয়ার চিন্তায় পাগল প্রায়, সেজন্য সেই স্বপ্নে কিছু মনে করেনি। ময়নার এসব কথায় বেশ কান্না পেল। তার ইচ্ছে করছে এখনই বাড়ি গিয়ে সব নিয়ে আসতে। তবে ময়নার স্বামী সম্পর্কে ধারণা বদলে গিয়ে সাইফুল ভেতরের ঘর থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে বলে, বাড়ি আমার, বউ আমার, জিনিসপত্র আমি পাইনি। কই, তাতে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের সমস্যা হচ্ছে কেন? সবাই চুপ করে যায়। সাইফুল তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমাদের কি কম আছে? নেই তো। যেহেতু আমাদের আছে সেহেতু অন্যরা কি দিল দিল না এসব নিয়ে ভেবে কি হবে? এসব নিয়ে আফসোস করেও বা কি হবে? আমরা কি ভিখারি যে অন্যরা জিনিসপত্র না দিলে চলবে না? একটু থেমে পরক্ষণে বলে, তোমার জন্য ছেলের বৌমা জরুরি, নাকি আমার বাড়ি থেকে আসা জিনিসপত্র জরুরি? সাইফুল আরও নানান কথা বলে, যার ফলে পাড়া প্রতিবেশী এবং সাইফুলের মা চুপ হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। ময়না বিয়ের পর দ্বিতীয়বারের মতো সাইফুলের দিকে তাকায়। তবে এবারের তাকানোতে কিছুটা মুগ্ধতা ছিল। বাসর ঘরে ময়না এবং সাইফুল পাশাপাশি বসে আছে। তাদের বিয়ে বাসর ঘরের সকল নিয়মকানুন পালন করিয়ে সবাই চলে গেল। ময়না কিছুটা ভয় পাচ্ছে। সাইফুল ধীরে ধীরে ময়নার ডান হাতের উপর নিজের ডান হাত রাখে। ময়না কিছুটা চমকে ওঠে। তার ভয়টা বাড়তে শুরু করে। প্রত্যেকটি নারী বোধহয় বাসর ঘরে কিছুটা ভয়, কিছুটা চাপা উত্তেজনা নিয়ে থাকে। ময়নাও তার ব্যতিক্রম নয়। তার মধ্যে ভয়, উত্তেজনা, নতুন জীবনের আগমনী সব অনুভূতি মিলিত অবস্থায় রয়েছে। সাইফুল এবং ময়না দুজনেই নীরব ছিল। নীরবতা ভেঙে প্রথম কথা সাইফুল বলে, সে বলে, দেখো, আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নেই। তাই আমি চাইবো তুমি তোমার অবস্থান থেকে তাকে সম্মান করো, তার সেবা করো। তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। ময়না সাইফুলের মুখের দিকে তাকায়। তার মনে হতে থাকে
তার মায়ের মতো তার জীবনে অশান্তি হবে। শাশুড়ি মা দৈনিক সাইফুল বাড়ি আসলে তার নামে নিন্দা করবে, আর সাইফুল সেসব শুনে তাকে মারধর করবে। এত কিছু ভাবনার মাঝে সাইফুল ময়নার দিকে এগিয়ে আসে। ময়না সাইফুলের চাহিদা বুঝতে পারে। সে বাধা দেয় না। কেন দিবে? এটা তো বৈধ, পবিত্র সম্পর্কের বন্ধন। এখানে তো কোনো পাপ নেই, তাহলে বাধা কেন দিবে? ময়না এবং সাইফুলের বিয়ের কয়েকটা দিন কেটে যায়। ময়নার মানুষটিকে খারাপ মনে হয় না, বরং মানুষটাকে তার ভালোবাসতে মন চায়। এটাই বোধহয় বিয়ের বন্ধন। তিন কবুলে এক অজানা অচেনা মানুষ জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠে। সেদিন বিকেলে ময়না এবং তার শাশুড়ি বসেছিল। সেই সময়ে সাইফুল বাড়িতে আসে। শাশুড়ি সাইফুলকে দেখে বলে, পাশের বাড়ির মোখলেসের বউ কত কাজবাজ করে, সংসারের সব কাজ করে, শাশুড়িকে কোনো কাজ করতে দেয় না। কিন্তু আমার কপালে কি জুটল, যে কাজ দেই মেয়েটা সেই কাজই পারে না। এই বুড়ো বয়সে আমার কাজ করা লাগে। ময়না অবাক হয় না, কারণ সে ছোটবেলা থেকেই দেখেছে তার মা সংসারের এত এত কাজ করার পরও দিন শেষে সবাই বলতো কোনো কাজ করে না। দাদির মুখের সামনে খাবার তুলে দিলেও সারাদিন সে কাজ করছে এমনটাই শুনতে হতো। সেজন্য ময়না অবাক হয় না। তবে তার শান্ত চোখে কিছুটা ভয় ফুটে ওঠে। সাইফুল এখন তাকে খুব মারবে না, তেমন হয় না। সাইফুল তাকে অবাক করে দিয়ে তার মাকে বলে, ছোট মানুষ, কাজ পারে না, শিখিয়ে নাও। পাকা গিন্নি হয়ে গেলে তুমি ছুটি নিয়ে নেবে সংসারের কাছ থেকে। সাইফুলের মা থতমত খেয়ে যায়। ময়না বিস্ময়ের দৃষ্টিতে সাইফুলের দিকেই তাকায়। সাইফুল তাদের দুজনের দৃষ্টি উপেক্ষা করে চলে যায়। একটু পর ময়না ঘরে আসলে সাইফুল তাকে জড়িয়ে ধরে। তারপর পাশে বসিয়ে বলে, সংসারটা তোমার ময়না, তোমাকে সবটা সামলাতে হবে। আমার মায়ের তো বয়স হয়েছে, তাই তাকে দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু সাইফুল ময়নার মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। তারপর বলে, শোনো ময়না, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। তার বিরুদ্ধে কোনো কথা বলার পূর্বে তুমি মাথায় রাখবা, সে আমার মা। ময়না বোজদারের মতো মাথা নাড়ায়। সে কিছুটা কষ্ট পায়। তার একটু আগে মনে হয়েছিল সাইফুল তার পক্ষে, কিন্তু এখন যা দেখছে তাতে মনে হচ্ছে সাইফুল তখন ভালো সেজেছে তার মায়ের সামনে, এখন তাকে শাসন করছে। ময়না অনেকটাই কষ্ট পায়। ময়নার সেদিনের সেই কষ্ট দূর হয়ে যায় সাইফুলের সাথে তার মায়ের কথা শুনে। ময়না রাতের খাবারের জন্য শাশুড়ি মাকে ডাকতে এসে মা ছেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। সাইফুল তার মাকে বলছে, মা, ময়না আমার বউ, তোমার বৌমা। সে আর মোখলেসের বউ আলাদা। তুমি কেন তাদের একে অপরের তুলনা করছো? একজনের গুণ দেখে সেই গুণ অন্যজনের মধ্যে খুঁজছো? আমাদের জন্য অন্যদের বউয়ের মতোই বউ চায়। তাহলে কষ্ট করে আলাদা একটি মেয়েকে বিয়ে করার প্রয়োজন হয়েছে কেন? বিয়েটা আমরা তাকেই করতাম, তাই না? সাইফুলের মা প্রথম থতমত খেয়ে গেলেও পরে বলে, বিয়ের দুদিন হতে পারলো না, অমনি বউ পাগলা হয়ে গেলি? না মা, বউ পাগলা হয়নি। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি যেমন আমার মা, সেও আমার স্ত্রী। আমার জীবনে দুজনের অস্তিত্ব রয়েছে। একটু থেমে পরক্ষণে সাইফুল তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না। এটা আমার পছন্দ নয়। দরজার আড়ালে দাঁড়িয়ে ময়না এসব শুনছে। তার সাইফুলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। এই প্রথম ময়না বুঝল, পুরুষ মানুষ শুধু মায়ের কথা শুনে বউকে অথবা বইয়ের কথা শুনে মাকে কষ্ট দেয় না। সে চাইলে দুজনকে বুঝিয়ে সংসারে তাদের এক করে রাখতে পারে। এভাবে সাইফুলের মা যতবার পাড়া প্রতিবেশীদের কূটনামিতে জলে ময়নায় দোষ তুলে ধরতে চেয়েছে, ততবার সাইফুল দুজনকে আলাদা বুঝিয়েছে। ময়নাকে যথেষ্ট শাসন করেছে, কিন্তু মাকে তো শাসন করা যায় না। তাই যথেষ্ট ঠান্ডা মাথায় তাকে বুঝিয়েছে। ধীরে ধীরে ময়নায় সাইফুলের প্রতি ভালোবাসা বাড়ে। তাদের সম্পর্ক দিনে দিনে সুন্দর হয়ে উঠছে। একদিন যে সাইফুলকে ময়নার তার চেয়ে বড় বুড়ো লোক মনে হয়েছে, সেই সাইফুলকে ছাড়া এখন তার নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগে। তোমার গল্পের সাথে তো বাস্তবতা মিলছে না। আবির মাহমুদ কৌতূহল ধরে রাখতে না পেরে ময়নার দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ময়না ম্লান হাসে। সেহা বলে, ঠিকই তো। সাইফুল আলম যদি এত ভালো স্বামী হয়, তবে তোমরা দুজন আলাদা কেন হয়েছ? পানি খাবো, আমাকে একটু পানি দিবেন? ময়নার এই কথাটি শুনে আবির সেহাকে ইশারা করে। সেহা গিয়ে পানি নিয়ে আসে। ময়না পানি খায়। তারপর বলে, আমি ভীষণ বোকা ছিলাম। আমি বুঝিনি ভালোবাসাকে কিভাবে সারা জীবন ধরে রাখতে হয়। আসলে এমন স্বামী পাবো, একটা সুখের সংসার পাবো কল্পনা করিনি। পেয়ে এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে ভুল করে বসলাম। সে ভুলের মূল্য দিলাম। আবির এবং সেহা ময়নার দিকে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে আছে। ময়না বলে, আপনাদের বলেছিলাম না,
যে পুরুষ মা এবং বউ দুজনের মধ্যে ব্যালেন্স করে চলতে পারে সেই পুরুষ উত্তম। তার সাথে বিয়ে হওয়া স্ত্রীর জীবনটাও সুখের, অনেক সুখের। ময়না একটু থেমে পুনরায় বলে, আমিও সুখী ছিলাম, অনেক সুখী। দাম্পত্য জীবন এত সুখীর হয় আমার জানা ছিল না। ময়না এটা বলে মুচকি আসে। তার স্মৃতির পাতায় সাইফুলের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত ভেসে ওঠে। সাইফুলের সাথে ময়নার বিবাহিত জীবনের 6 মাস কেটে যায়। তাদের জীবন খুব সুখেই কাটছিল। একদিন দুজন খুব কাছাকাছি ছিল। সে অবস্থায় সাইফুল বলে, তোমার বিয়ের আগে কোনো প্রেম ছিল? না, ময়না জবাব দেয়। তারপর সাহস করে জিজ্ঞেস করে, আপনার ছিল? ছিল। সাইফুলের মুখে এমন কথা শুনে ময়নার কিছুটা খারাপ লাগে। সাইফুল ম্লান হেসে বলে, বেশি দিনের সম্পর্ক নয়, খুব কম সময়ের, তেমন গভীর না। আর আর আমি এখন আমার ময়নাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার কাছে ওইসব পুরনো স্মৃতি খুবই তুচ্ছ। ময়না সাইফুলের এ কথায় খুশি হয়। সাইফুল ময়নাকে বোঝায়, বিয়ের আগে ওরকম সামান্য প্রেম যে কারোই থাকতে পারে, তবে বিয়ের পর কোনো সম্পর্কে না জানাটাই হলো আসল। ময়না মাথা নাড়ায়। হঠাৎ ময়নার রাজীব খানের নিকৃষ্ট কাজের কথা মনে পড়ে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সাইফুল এটা দেখে বলে, তুমি কি খুব বেশি কষ্ট পেয়েছো? চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ এলো। ধন্যবাদ সবাইকে।